সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই চমৎকার বিশ্লেষণে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা একাধারে রোমাঞ্চকর এবং সত্যি বলতে একটু গা ছমছমে। প্রাচীন গ্রিক পুরাণের সেই বিখ্যাত বা বলা ভালো কুখ্যাত চরিত্র মিডিয়ার কথা মনে আছে? আজকে আমরা দেখব কিভাবে এই অত্যন্ত শক্তিশালী আর ভয়ঙ্কর চরিত্রটি আধুনিক আমেরিকান থিয়েটারে সম্পূর্ণ নতুন তিনটি রূপে ফিরে এসেছে। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। আচ্ছা, চলুন গভীরে যাওয়া যাক। আমরা শুরু করব মূল মিডিয়া মিথ দিয়ে। এরপর দেখব কিভাবে এই প্রাচীন আর্কিটাইপকে নতুন রূপ দেওয়া হলো। তারপর একে একে আলোচনা করব পিকিং, দি হাংরি ওমেন এবং মিডিয়া রিডাক্স নিয়ে। আর সবশেষে খোঁজার চেষ্টা করব এই মিথটা আসলে কেন আজও টিকে আছে। পর্ব ১, মূল মিডিয়া মিথ, চরম প্রতারণার শিকার এক নারীর গল্প। আমাদের আজকের এই পুরো আলোচনাটা কিন্তু দাঁড়িয়ে আছে দারুণ একটা একাডেমিক থিসিসের ওপর। স্যান হোজে স্টেট ইউনিভার্সিটির মেলিন্ডা এম মার্কসের লেখা 3 ফেসেস অফ ডেস্টিনি। এই দুর্দান্ত গবেষণাপত্রটি আমাদের আজকের ব্যাখ্যার মূল ভিত্তি। একটু ফ্ল্যাশব্যাক করা যাক, ঠিক আছে? 431 খ্রিস্টপূর্বাব্দে ইউরিপিদিসের লেখা সেই আদি ট্র্যাজেডি ভাবলেই কেমন যেন শিহরণ জাগে। গল্পটা কলচিসের এক জাদুকরী রাজকন্যাকে নিয়ে। সে তার স্বামী জেসেনের জন্য নিজের সবকিছু ত্যাগ করেছিল, কিন্তু বিনিময় কী পেল? জেসেন আরেক রাজকন্যা গ্লসকে বিয়ে করে বসল। চরম প্রতারণার শিকার মিডিয়া এরপর এমন এক ভয়াবহ প্রতিশোধের নেশায় মেতে ওঠে যা কল্পনা করাও কঠিন। গ্লস তো বটেই, এমনকি সে নিজের সন্তানদেরও নির্মমভাবে হত্যা করে। কিন্তু এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? সে কিন্তু এই পুরো সময়টায় নিজের বাঁচার পথ ঠিকই পরিষ্কার করে রেখেছিল। রাজা ইজিয়াসের মতো ক্ষমতাধর এক পুরুষকে দারুণ বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করে সে ঠিকই এথেন্সে নিরাপদ আশ্রয় জুটিয়ে নেয়। পর্ব ২, প্রাচীন আর্কিটাইপের এই পুনর্নির্মাণ। অ্যাডাপ্টেশন মানে রূপান্তর, নাকি অ্যাপ্রোপ্রিয়েশন বা আত্মসাৎ? এখন আপনাদের মনে একটা প্রশ্ন জাগতেই পারে, তাই না? কেন নাট্যকাররা বা দর্শকরা যুগের পর যুগ এই একই ভয়ঙ্কর গল্পের কাছে ফিরে আসেন? জুলি স্যান্ডার্সের একটা চমৎকার একাডেমিক ফ্রেমওয়ার্ক আছে এটার উত্তর দেওয়ার জন্য। তিনি বলছেন, রূপান্তর বা অ্যাডাপ্টেশন হল জনারের এমন একটা চেঞ্জ যেখানে মূল গল্পের কাঠামোটা অন্তত চেনা যায়, কিন্তু আত্মসাৎ বা অ্যাপ্রোপ্রিয়েশন সেটা একেবারেই ভিন্ন ব্যাপার। এটা হলো মূল গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সম্পূর্ণ নতুন একটা কালচারাল প্রোডাক্ট তৈরি করা। এই সূত্রটা মাথায় রাখলেই আমরা বুঝতে পারব আধুনিক নাট্যকাররা মিডিয়াকে নিয়ে আসলে কী ম্যাজিকটা দেখিয়েছেন। আর এটা দারুণভাবে ফুটিয়ে তোলে আমাদের টাইমলাইনের এই বিশাল লাফটাকে। চিন্তা করুন, 431 খ্রিস্টপূর্বাব্দের সেই মূল মিডিয়া থেকে আমরা এক লাফে চলে আসছি একদম বিংশ শতাব্দীর শেষ দিকে। আধুনিক আমেরিকান থিয়েটার ঠিক এভাবেই মিডিয়াকে আপন করে নিয়েছে। 1990 সালে পিকং, 1997 সালে মিডিয়া রিডাক্স, আর 2002 সালে দ্য হাংরি ওমেন। এই নাটকগুলোর একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দ্য ইজিয়েস্ট প্রবলেম। মূল গল্পে মনে আছে তো, রাজা ইজিয়াস এসে মিডিয়াকে উদ্ধার করেছিল। সে ছিল একজন পুরুষ রক্ষাকর্তা। কিন্তু আধুনিক ভার্সনগুলোতে এই পুরুষ রক্ষাকর্তার চরিত্রটিকে একেবারেই ছেঁটে ফেলা হয়েছে, অথবা পুরোপুরি পাল্টে দেওয়া হয়েছে। এর ফলাফল কি দাঁড়ালো? মিডিয়া হয়ে পড়ল আরও বেশি একা, আরও বেশি নিঃসঙ্গ। বেঁচে থাকার জন্য এখন তাকে সম্পূর্ণভাবে নিজের চরম আর ভয়ঙ্কর প্রবৃত্তিগুলোর উপরই নির্ভর করতে হয়। পর্ব ৩, পেকং দ্য ভুডু ডিমন, স্টিভ কার্টারের 1990 সালের সেই বিখ্যাত অ্যাডাপ্টেশন। আমাদের প্রথম কেস স্টাডির পটভূমিটা একদম আলাদা। ট্র্যাঙ্কি নামের একটা কাল্পনিক প্রাক ঔপনিবেশিক ক্যারিবিয়ান দ্বীপ। এখানে বিজ্ঞানের কোনো জায়গা নেই, পুরোটাই জাদুর রাজত্ব। প্রতিশোধের দেবতা, চিরকাল আমার সাথে থাকো। ঘৃণার দেবতা, চিরকাল আমার সাথে থাকো। মিডিয়ার এই হাড় হিম করা প্রার্থনাটা শুনলেই স্টিভ কার্টারের নাটকের সেই কাঁচা, অতি প্রাকৃত আর গা ছমছমে ভাইবটা টের পাওয়া যায়, তাই না? এখানে মিডিয়ার বিবর্তনটা রীতিমতো শিউরে ওঠার মতো। ভক্তি প্রমাণের জন্য সে কি করে জানেন? নিজের দাদির স্পন্দিত হৃৎপিণ্ডটা নিজের হাতে উপড়ে ফেলে। এরপর সে পথভ্রষ্ট জেসনকে সারিয়ে তোলে, ভালোবেসে তার সন্তানদের জন্ম দেয়। কিন্তু জেসন যখন বেলা পণ্ডিত নামের আরেকজনের জন্য তার সাথে বেইমানি করে, তখন মিডিয়া তার ভেতরের শেষ বিন্দু মানবতাটুকুও বিসর্জন দেয়। সে আক্ষরিক অর্থে পরিণত হয় প্রতিশোধের এক পৈশাচিক রাক্ষসীতে। আর তার এই ভয়াবহ রূপান্তরের পেছনে ইন্ধন যোগায় খোদ ওই দাদির আত্মাই। পর্ব ৪, দ্য হাংরি ওম্যান, মানসিক নির্বাসন, চেরি মোরাগার 2002 সালের রূপান্তর। এই নাটকটার প্রেক্ষাপট আবার আরেকটু অন্যরকম। ফিনিক্স শহরের অদূর ভবিষ্যতের এক ডিস্টোপিয়ান চিত্র। এখানে জাতিগত আর জীবনযাত্রার চরম বিভাজন মিডিয়াকে ঠেলে দেয় এক গভীর অন্ধকার মানসিক নির্বাসনে। স্প্যানিশ এই ঘুমপাড়ানি গানটার কথাগুলো খেয়াল করুন। দুয়ারমেতে মিনিনো, দুয়ারমেতে মিসোল, মানে আমার হৃদয়ের টুকরো ঘুমাও। কি অদ্ভুত মায়াময়, তাই না?
কিন্তু এই মমতার ঠিক উল্টো পিঠেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্যি। মিডিয়া বিশ্বাস করে তার ১৩ বছর বয়সী ছেলে চ্যাক মুলকে নিজের কাছে রাখার একটাই উপায়, আর সেটা হলো তাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেওয়া, মানে হত্যা করা। এই ভার্সনটাতে ইজিয়াসের মতো কোনো পুরুষ রক্ষাকর্তা নেই। তার বদলে এখানে এসেছে লুনা নামের এক নারী সঙ্গী। লুনার সাথে মিডিয়ার সম্পর্কটা ভীষণই অশান্ত, আর এই সম্পর্কটা পরিস্থিতিকে শুধু যে জটিল করে তা নয়, বরং মিডিয়ার ভেতরের একাকিত্ব আর নিরাপত্তাহীনতাকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এটা শুধু আর সার্ভাইভাল বা বেঁচে থাকা লড়াই থাকে না, বরং পরিণত হয় নিজের সাথে নিজের এক তীব্র ধ্বংসাত্মক দ্বন্দ্বে। পর্ব ৫, মিডিয়া রিডাক্স, শীতল স্বীকারোক্তি, নীল ল্যাবিউটের ১৯৯৭ সালের রূপান্তর। এই নাটকটার পরিবেশ এতটাই শ্বাসরুদ্ধকর যে আপনার দম বন্ধ হয়ে আসতে পারে। একটা আধুনিক, একেবারে জীবাণুমুক্ত বন্দিশালা। সেখানে বসে মিডিয়া তার পুরো জীবনের গল্প বলছে, একটানা একটা মনোলগে। এখন এই জায়গাটায় সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো তার এই ডায়লগটা। বিষয়গুলো নিজে থেকেই সমাধান হয়ে যায়, আমাদের সম্ভবত এর সাথে খুব বেশি কিছু করার থাকে না। একবার ভাবুন তো কথাটার মানে, এত বড় একটা অপরাধ, অথচ তার গলায় কি অদ্ভুত এক শীতলতা, যেন এসবের পেছনে তার কোনো হাতি নেই, কোনো দায়বদ্ধতাই নেই। এখানে মঞ্চে মিডিয়া ছাড়া আর কেউ নেই, সম্পূর্ণ একা আসে। ইলিনয়ের একজন সাধারণ সমস্যাগ্রস্ত কিশোরী থেকে কিভাবে সে এক ভয়ঙ্কর অপরাধীতে পরিণত হল, সেই গল্প সে নিজেই আমাদের শোনাচ্ছে। তার নিজের সম্পর্কে পুরোপুরি ধারণা আছে, কিন্তু ভেতরে অনুশোচনার লেশ মাত্র নেই। অন্য কোনো চরিত্র না থাকায় এই মিডিয়া হয়ে উঠেছে এক চরম অতিযৌক্তিক এবং নিখুঁত গল্পকার। সে একাই যেন পুরো আখ্যানটা, এমনকি আমাদের চিন্তাভাবনাকেও নিয়ন্ত্রণ করছে। পর্ব ৬, মিথটি কেন টিকে আছে। চলুন এগিয়ে যাই এবং দেখি কিভাবে এটা আমাদের পুরো আলোচনার একটা উপসংহার টানে। এই তিনটি ভিন্ন রূপকে এক জায়গায় মেলালে আমরা আসলে একটা প্যাটার্ন দেখতে পাই। সুতরাং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল পারিপার্শ্বিক অবস্থা আর পার্শ্বচরিত্রগুলো কিভাবে একই মূল আর্কিটাইপকে একেবারে নতুন ছাঁচে ফেলে দেয়। পিকিংয়ে সে অতিপ্রাকৃত শিকারী, এবং সেখানে ইজিয়াসের জায়গা নিয়েছে দাদি। হাংরিও ম্যানে সে আবেগগতভাবে নির্বাসিত, আর ইজিয়াসের বদলে এসেছে নারী সঙ্গী লুনা। আর মিডিয়া রিডাক্সে সেখানে সে এক শীতল কয়েদি, আর অন্য সব চরিত্র পুরোপুরি গায়েব। ছাঁচটা একই, কিন্তু এই বদলগুলোই গল্পটাকে একদম ফ্রেশ আর যুগোপযোগী করে তুলেছে। আমরা যদি মেলিন্ডা মার্কসের মূল গবেষণাপত্রটায় আবার ফিরে তাকাই, তাহলে একটা জিনিস খুব আত্মবিশ্বাসের সাথেই বলা যায়। সময়, চারপাশের পরিবেশ আর পার্শ্ব চরিত্র, এই তিনটে জিনিসের সুনিপুণ রদবদল ঘটিয়েই কিন্তু হাজার বছরের পুরনো একটা চরিত্রের ভেতরে একেবারে নতুন প্রাণসঞ্চার করা সম্ভব। আর ঠিক এভাবেই একটা ক্লাসিক চরিত্র প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মন্ত্রমুগ্ধ করে রাখে। আমরা আমাদের এই চমৎকার বিশ্লেষণের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু বিদায় নেওয়ার আগে একটা প্রশ্ন আপনাদের জন্য রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন তো, মানুষের মনের অন্ধকারের ঠিক কোন দিকটা ২৫০০ বছর পার হয়ে যাওয়ার পরও আমাদের বারবার কলচিসের সেই ভয়ঙ্কর রাজকন্যার কাছে ফিরিয়ে নিয়ে যায়? ট্র্যাজেডির প্রতি আমাদের এই চিরন্তর আকর্ষণের রহস্যটা আসলে কি? এই ভাবনা জায়গাটা আপনাদের জন্যই ছেড়ে দিলাম। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের এই জ্ঞানোন্বেষণের যাত্রায় সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।